আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দদের উত্তরীয় পরিধান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি রোদেব শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দদেরকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন রোদেব শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দদেরকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত অতিথিবৃন্দদেরকে উত্তরীয় পরিধানের মধ্য দিয়ে অতিথি বরণ করার জন্য। সবাইকে হরতালির মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পর্যায়ে ধন্যবাদ রোদেব শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দদের। এ পর্যায়ে আমাদের আলোচনা সভায় বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি পাহাড়ি ভট্টাচার্য মহোদয়, যুগ্ম সাধারণ সম্পাদক, ঐক্যনায়ক, চট্টগ্রাম। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চভূমিষ্ঠ দেশবরেণ্য আইনজ্ঞ, আদিবাসী এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে সোচ্চার অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ স্যার সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং অন্যান্য সামাজিক সংগঠন থেকে যারা আজকে এখানে আলোচক হিসেবে আছেন, তাদের সবাইকে ঐক্যনায়কের পক্ষ থেকে এবং আপনারা যারা উপস্থিত আছেন সামনে, তাদের সবাইকে ঐক্যনায়কের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে 1994 সাল থেকে দিবসটি সারা পৃথিবীতে পালিত হচ্ছে। এই মুহূর্তে 90টি দেশের 45 কোটি আদিবাসী দিবসটি উদযাপন করছে। আজকে বাংলাদেশে এমন এক সময়ে এই আন্তর্জাতিক আদিবাসী দিবসটি পালনের কার্যক্রম চলছে, যখন আমরা লক্ষ্য করছি আমাদের আদিবাসী বন্ধুরা 3 পার্বত্য জেলায় যারা বসবাস করছে, যারা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে আছে, ময়মনসিংহে আছে, রাজশাহীতে আছে, নাটোরে আছে, চাঁপাইনবাবগঞ্জে আছে এবং অন্যত্র আছে, তারা সামগ্রিকভাবে একটি মনোদৈহিক বেদনা নিয়ে তারা আজকে বাংলাদেশে বসবাস করছে। তারা মনোভঙ্গের বেদনা নিয়ে আজকে বাংলাদেশে বসবাস করছে। সেই মনোভঙ্গের বেদনার কারণ এই আদিবাসী জনগোষ্ঠীর সাথে 97 সালে রাষ্ট্র এবং সরকার যে চুক্তি করেছিল, তাতে 72টি ধারা ছিল, তার মধ্যে 2/3 ধারায় অনুসৃত হয়নি। যে ক্ষুদ্র অংশগুলো অনুসৃত হয়েছে তাতেও পূর্ণাঙ্গভাবে পার্বত্যবাসীদের অধিকার নিশ্চিত হয়নি। কথা ছিল পার্বত্য চট্টগ্রাম এবং সমতলে বসবাসরত আদিবাসীরা তাদের মৌলিক ন্যূনতম নাগরিক অধিকারগুলো পাবে। তারা খুন, গুম, অপহরণ, গুপ্ত হত্যা, আতঙ্কের মধ্যে বসবাস করবে না। কথা ছিল ওখানে ভাতৃঘাতী সংঘাতের নামে কোনো সংঘাত আর্টিফিশিয়ালি দিয়ে রাখা হবে না। কথা ছিল 3 পার্বত্য চট্টগ্রামের মানুষ এবং সমতলের আদিবাসীরা তার মৌলিক মানবিক মর্যাদা নিয়ে এই দেশে মাথা উঁচু করে তারা বসবাস করবে। আজকে 3 পার্বত্য চট্টগ্রাম সহ সমতলে বসবাসরত আদিবাসীরা সেই শান্তি চুক্তি বাস্তবায়নের 2-2.5 দশক পর এসে দেখছে এখনো তাদের ভূমি দখল অব্যাহত আছে, এখনো ওখানে গুম, খুন, অপহরণ অব্যাহত আছে, এখনো কিশোরী এবং নারীদের অপহরণ অব্যাহত আছে, এখনো ওখানে দিনের পর দিন উন্নয়নের নামে 3 পার্বত্য জেলা এবং সমতলের কোনো কোনো অংশকে আধুনিকায়নের নামে আদিবাসীদের ভূমিগ্রাস, ভূমি দখল চলছে। এখনো ওখানে কর্পোরেট পুঁজি প্রবেশ করেছে। ওই জায়গাগুলোতে আজকে 5 তারা হোটেল, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠান
বিনির্মাণ এবং এগুলোতে বিনিয়োগের নামে আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ, ইতিহাস, ঐতিহ্য, তার খাদ্যাভ্যাস, তার যে কালারফুল ডিফারেন্ট লাইফস্টাইল এবং তার যে জীবন ধারণ, সামগ্রিকভাবে সেটিকে আজকে নানানভাবে ব্যাহত করার অপচেষ্টা চলছে। আজকে আমরা লক্ষ্য করেছি 3 পার্বত্য জেলায় এবং সমতলে বসবাসরত আদিবাসীরা এবং তাদের নেতা সন্তু লারমা পার্বত্য শান্তি চুক্তির সর্বশেষ বর্ষপূর্তিতে বলেছেন যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, হয়তো আমাদের আবারও অস্ত্র হাতে তুলে নিতে হতে পারে। কিন্তু এই পরিস্থিতি আদিবাসীরা চায় নাই, সমতলের বিবেকবান বাঙালিরাও চায় নাই। যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশ অসাম্প্রদায়িকতার কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, আইনের শাসনের জন্য লড়াই করছে, যে রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং একই সাথে তার ধারাবাহিকতায় একটি বাসযোগ্য রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আছে, তাদেরকে আজ আদিবাসী ইস্যুকে আরো বেশি সামনে আনতে হবে। আজকে তথ্য মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে পত্রপত্রিকা মিডিয়াতে আদিবাসী শব্দটির ব্যবহারের বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছে, এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। সারা পৃথিবীতে তার আদিবাসীদের জন্য যে বিশেষ রীতি নীতি ঘোষণা এবং কনভেনশন অনুযায়ী তার অধিকার স্বীকৃতির ব্যবস্থা রাষ্ট্র করেছে, পৃথিবীর অন্যান্য দেশের নাগরিক সমাজ এবং রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো তাদের অধিকারের প্রতি, মর্যাদার প্রতি, তাদের জীবন আচরণের প্রতি, জীবন বোধের প্রতি, জীবন বৈচিত্র্যের প্রতি যে সম্মান এবং সহিষ্ণুতা প্রদর্শন করছে, আজকে আমরা মনে করি একই রকমের সম্মান এবং সহিষ্ণুতা প্রদর্শন, একই ধরনের আচরণ তাদের জন্য প্রত্যাশা করা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য আমাদের এই ভূখণ্ডের ভেতর এবং এই ভূখণ্ডের বাইরে জাতীয় আন্তর্জাতিক পরিসরে আমাদের লবি অ্যাডভোকেসি ক্যাম্পেইন জোরদার করতে হবে। এখানে লড়াই সংগ্রাম বেগবান রাখতে হবে, যাতে তার ভূমি অধিকার, তার মৌলিক নাগরিক অধিকার, তার বহু বৈচিত্র্য নিয়ে বেঁচে থাকার অধিকার এখানে আমরা প্রতিষ্ঠা করতে পারি। ব্রিটিশ বিরোধী লড়াই সংগ্রাম, পাকিস্তান বিরোধী লড়াই সংগ্রাম এবং স্বাধীন বাংলাদেশের অনেক গণতান্ত্রিক লড়াই সংগ্রামেও এই আদিবাসীদের প্রত্যক্ষ এবং বড় ভূমিকা আছে এবং সেই ঐতিহাসিক ভূমিকাকে মাথায় রেখে আদিবাসীদের রীতি, ঐতিহ্য, ইতিহাস এবং তার স্বতন্ত্রকে আমরা বহমান রাখার জন্য আজকে এই আন্তর্জাতিক আদিবাসী দিবসে আমাদের শপথ গ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই যুগ্ম সম্পাদক ও কোনেপ চট্টগ্রামের পাহাড়ি ভট্টাচার্য মহোদয়কে। এ পর্যায়ে আমাদের মাঝে সম্মানিত বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন স্যার মহোদয়কে। ধন্যবাদ। আজকে আমরা অত্যন্ত অস্বস্তিকর একটা পরিবেশে এই দিবসটি পালন করছি, তথাপি আমরা আশার আলো নিতে দিতে পারি না। সকলকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা এবং আজকের এই অস্বস্তিকর পরিবেশে পরিবর্তন হবে তার প্রত্যাশা। আসলে অনেক দেরি হয়ে গেছে এবং কথা বলার সময় কম, সুযোগও কম। আমার মনে হয় সবাই অধৈর্য হয়ে যাচ্ছেন। আমাদের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন মহোদয় সহ ইঞ্জিনিয়ার দেলোয়ার ভাই সহ অনেক বক্তা আছেন, ফলে আমি বেশি কিছু বলবো না। আমি শুধু এতটুকুই বলবো যে আমরা জানি চিরায়তভাবে বাংলাদেশ একটি জাতিগতভাবে একটি বৈচিত্র্যময় দেশ। এখানে জাতিগত সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান এই বাংলাদেশের চিরায়ত ঐতিহ্য। বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের এই ঐতিহ্যকে নিয়ে নানান সময়ে নানান ধরনের পানি ঘোলানো হয়েছে, অপচেষ্টা হয়েছে, হচ্ছে এবং হবে। তথাপি আমি বিশ্বাস করি বাংলাদেশকে, বাংলাদেশের এই ঐতিহ্য থেকে বিচ্যুত করা যাবে না। আমাদের মনে রাখতে হবে যে বঙ্গবন্ধুর যে বাংলাদেশ, এই বাংলাদেশের সকল জাতি গোষ্ঠী সহ সকল মানুষের অধিকার, তার স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুতরাং আমাদের বঙ্গবন্ধুর আদর্শের প্রতি যদি আমাদের সম্মান বোধ থাকে, আমি মনে করি পার্বত্য চট্টগ্রাম হোক, সমতলের হোক
এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল মানুষের স্বাধীনতা, সকল জাতি গোষ্ঠীর স্বাধীনতা অধিকার নিশ্চিত হওয়ার কথা। পরিস্থিতি যাই হোক, আমাদের আশাহত হলে চলবে না। অনেক সময় অতিক্রান্ত হয়েছে, তথাপি আমাদের আশা নিয়ে এগোতে হবে। নব উদ্যমে, নতুন চেতনায়, নতুন প্রত্যয়ে আমাদের এগোতে হবে। আমাদের সাবধান থাকতে হবে যে বাংলাদেশের যে চিরায়ত ঐতিহ্যের কথা বলেছি, সেগুলো নিয়ে হয়তো অনেকে বুঝে না বুঝে নানান ধরনের তর্ক বিতর্ক সৃষ্টি করছে। আমাদেরকে সচেতনতার সাথে এগিয়ে যেতে হবে। এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রাম, সমতল এবং দেশের সর্বত্র যতগুলো জাতি গোষ্ঠী আছে, বাঙালি, অবাঙালি, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেভাবে বলি না কেন, সবাই বাংলাদেশের মানুষ, সবাই বাংলাদেশের অধিবাসী, সবারই সমান অধিকার রয়েছে এই বাংলাদেশে। এবং আমাদের এই বাংলাদেশ যে নীতিতে, যে মূল ধারায়, যে চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছিল, সেখানে বলা হয়েছে যে সকলের অন্তর্ভুক্তি, সকলের অংশীদারিত্ব এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা এগিয়ে যাব। ফলে যে ষড়যন্ত্রই হোক, যে অস্বস্তিকর পরিবেশ নানান সময় সৃষ্টি হোক না কেন, আমাদের সেই দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশের যে আমাদের যে গাইডিং প্রিন্সিপাল ছিল, সেগুলোর আলোকে আমরা এগিয়ে যাব, এটাই আমার প্রত্যাশা। আজকের যে আদিবাসী দিবসের যে প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, আমরা জানি ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ এবং বিকাশে নারীর ভূমিকা। আমরা জানি আমরা যে কোনো সময় যখনই নারীর অধিকার, নারীর স্বাধীনতার প্রশ্নে আমরা পড়াশোনা করতে যাই, আমরা তখনই পার্বত্য চট্টগ্রাম এবং সমতলে যে জাতিগোষ্ঠীগুলো আছে, আমরা সেই উদাহরণগুলো নিয়ে আসি যে সেখানে নারীরা কিভাবে ঘরে এবং ঘরের বাইরে নিজের জীবনে, সন্তান লালন পালনে, প্রকৃতি সংরক্ষণে এবং ঘরের বাইরেও কিভাবে তারা ভূমিকা পালন করছে। ফলে এখন আমাদের কর্তব্য হবে এই যে পার্বত্য চট্টগ্রাম, সমতল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, পৃথিবীর বিভিন্ন আদিবাসীদের এক্সাম্পল গুলো আমাদের মাথায় রেখে বাংলাদেশের সর্বত্র যেন নারীর অধিকার নিশ্চিত করা যায়, নারীর নিরাপত্তা যেন নিশ্চিত করা যায়, সেদিকে আমাদের কর্মসূচি পালন করতে হবে। এবং এই দিবস পালনের ক্ষেত্রে আমার একটি বক্তব্য হচ্ছে যে, আমার বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি জানি যে আমাদের মূল আগ্রহটাই যেন থাকে যে 9ই আগস্টের এই দিবসটাকে উদযাপন করা। আমরা যদি 9ই আগস্টের প্রতি বছর যে মূল প্রতিপাদ্য বিষয়গুলো নির্ধারণ করা হয়, সেগুলো যদি আমরা সারা বছর ধারণ করতে না পারি, আমাদের কর্মকাণ্ড এবং কর্মসূচিকে আমরা সেগুলো যদি অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে 9ই আগস্টের যে তাৎপর্য সেটি কেবলই আনুষ্ঠানিকতা থেকে যাবে। সুতরাং আমার আবেদন থাকবে, আদিবাসী, সংখ্যালঘু যাই বলি না কেন, এই যারা এই আদিবাসীদের নিয়ে কাজ করছে, সরকারি, বেসরকারি নানান সংস্থা, সবাই যেন আজকে যে প্রতিপাদ্য বিষয় সেটিকে সামনে রেখে আগামী 1 বছর তাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত রাখেন, যাতে করে এই প্রতিফলনটা শুধুমাত্র আদিবাসী বা সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর না পড়ে। নারীর অধিকার, নারীর স্বাধীনতা, নারীর নিরাপত্তা যেন বাংলাদেশের সর্বত্র সূচিত হয়। পরিশেষে আমি বলবো, সমতল, পার্বত্য চট্টগ্রাম এবং বাংলাদেশের সর্বত্র সকল অধিবাসীর জীবনে, বাংলাদেশের মানুষের জীবনে গণতন্ত্রের সমীরণ প্রভাবিত হোক এবং সকলের কল্যাণ সূচিত হোক। ধন্যবাদ। ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন স্যার মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি প্রকৌশলী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের দেশের প্রবীণ আইনজীবী, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর সিরাজউদ্দিন আহমেদ, এছাড়াও মঞ্চে উপবিষ্ট প্রকৌশলী দেলোয়ার মজুমদার, জসিমউদ্দিন চৌধুরী সবুজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আলাউদ্দিন, ঐক্যনাথের নেতা পাহাড়ি ভট্টাচার্য এবং হিন্দু বিদ্যুৎ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম নেতা তাপস হোর, মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের এই সমাবেশে উপস্থিত সুধীমণি সকলকে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আজকের এই দিবস উপলক্ষে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখানে পাহাড়ি ভট্টাচার্য কথাটা তুলে ধরার জন্য চেষ্টা করেছেন এবং প্রফেসর আলাউদ্দিন সাহেবও কথাটা বলেছেন। আন্তর্জাতিকভাবে জাতিসংঘ ঘোষিত আজকের এই দিনটি কিন্তু আদিবাসী দিবস, কিন্তু আমাদের দেশে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন একটা পরিবেশ করা হয়েছে, আদিবাসী এই শব্দটা উচ্চারণও যেন আমাদের কাছে একটা কঠিন বিষয় হয়ে যাবে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের তথ্য মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করে এই কথাটা বলার জন্য চেষ্টা করেছেন, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আলাউদ্দিন সাহেব যে কথাটা বলতে চেষ্টা করেছেন এবং বলেছেন, আমাদের সমস্ত কিছু করার ভিতর দিয়ে একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে কাজটা করার জন্য চেষ্টা করা হয়। এখানে কি কিন্তু আদিবাসীদের প্রত্যাশা করে রাখার জন্য ওই জায়গাটাই হচ্ছে মূল কাজ হিসেবে লক্ষিত হতে হয়। কিন্তু আমাদের দেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে স্বাধীন হয়, স্বাধীনতার পর আমাদের দেশের যে সংবিধানটা হয়, সংবিধানের মূল যে 4 স্তম্ভ, এই স্তম্ভের ধারাবাহিকতায় কিন্তু এই জায়গাটা কিন্তু খাপ খাইলে আমার থাকতে পারে না। কিন্তু আজকে দেশটা মুক্তিযুদ্ধের আগে যে জায়গায় ছিল তার চাইতে আরো পেছনের দিকে আমরা চলে যাচ্ছি বিভিন্নভাবে। সেই জায়গাটা কিন্তু আমরা ফেরত আনার জন্য চেষ্টা আমাদের থাকলেও আমরা সেটা করতে পারি না। অত্যন্ত দুঃখজনক বিষয়, 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামে যে শান্তি চুক্তি হয়, সেই শান্তি চুক্তির ভিতর দিয়ে যে বিষয়গুলোর স্বীকৃতি ছিল তাও কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি, এবং এগুলো না হওয়ার কারণে আজকে এইগুলো শুধু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আদিবাসী লোকজন বাস করে সেটা না, এটা ছাড়াও ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী, নাচল এইসব অঞ্চলেও অনেক আদিবাসী জনগোষ্ঠী আছে আমাদের দেশে, কিন্তু তাদেরকে কিন্তু কোনো ধরনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হয় না, এবং না করার জন্য পঞ্চদশ সংশোধনী দিয়ে এই জায়গাগুলো পরিবর্তন করছে। আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই যে ধারা, এই যে আদিবাসীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি না দেওয়ার যে জায়গাটা, আমরা তার তীব্র বিরোধিতা জানাই এবং আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি আমরা আছি, এবং সেটার জন্য যে লড়াই সংগ্রামের জায়গায় আমরা সেটার জায়গায় আমাদের অবস্থানে আছি। আমরা আমাদের যে রাজনৈতিক মন্ত্রী, সেখানেও আমাদের বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলো আদিবাসী হিসেবে স্বীকৃতির জন্য আমরা দেওয়ার দাবিটা আমরা অব্যাহত রাখি। আমরা সেই জায়গা থেকেই বলতে চাই, এখানে ডক্টর আলাউদ্দিন এবং পাহাড়ি ভট্টাচার্য বলার চেষ্টা করেছেন, আমরা আমাদের দেশের যে বর্ণিল যে সংস্কৃতি, যে অবস্থা, সেটা কিন্তু সবাইকে নিয়ে হয়। এক ধরনের ফুল দিয়ে কিন্তু একটা মালা সুন্দর হয় না, তার অনেকগুলো রং এবং গাঁথা দিয়ে মালাটাকে সুন্দর করে করতে হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধ যদি দেখি, আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের বাঙালি সমতল ভূমির মানুষ যেভাবে আমরা লড়াই করেছি, জাতি ধর্ম নির্বিশেষে, সেভাবে আমাদের পার্বত্য অঞ্চলের লোকজন কিন্তু মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মুক্তিযুদ্ধের পরে আমাদের দেশের যে সংবিধানটা রচিত হচ্ছে, সংবিধান যেদিন চূড়ান্ত হয়, সে চূড়ান্ত সংবিধান গৃহীত হওয়ার দিন তখন সংসদ সদস্য ছিলেন মানবেন্দ্রনাথ শর্মা। উনি একটা বক্তব্য দিয়েছেন, ওনার মৃত্যুর প্রায় 20 বছর পরে প্রথম আলো পত্রিকায় এই ওনার বক্তব্যটা ছাপা হয়েছিল। আমি যখন ওনার বক্তব্য পার্লামেন্টে হয়েছে তখন আমি এটা দেখতে পারি নাই, কিন্তু তারপরে যখন আমি ওনার বক্তব্যটা পড়েছি, আমার কাছে বারবার করতে ইচ্ছা করে যে কি বিষয়টা করার জন্য চেষ্টা করা হয়েছে। আমরা সবাই মিলে আমাদের দেশের ক্ষুদ্র যে জাতি গোষ্ঠীগুলো আছে বা আদিবাসী মানুষজনগুলো আছে, আমরা তাদেরকে একটা অস্বীকার করার প্রবণতা, যেই রকম অস্বীকার করার প্রবণতা ছিল পাকিস্তানিরা আমাদেরকে করার জন্য চেষ্টা করেছে,
সেই ধরনের একটা দৃষ্টিভঙ্গি নিয়ে চলার জন্য চেষ্টা করবে। আমরা মনে করি এটার বিরুদ্ধে লড়াই করতে হবে। লড়াই সংগ্রাম ছাড়া কোনো কিছু কিন্তু অর্জিত হয় না। সেই লড়াই সংগ্রাম শুধু সমতল ভূমির বাইরে যারা আছে তারা করলে চলবে না। আমরা সমতল ভূমিতে যারা আছি তাদের তো আমাদের ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করবে। আমরা কমিউনিস্ট পার্টি এই ধরনের সংগ্রাম জায়গার মধ্যে আছে। এই যে বৈষম্য, সমস্ত ধরনের বৈষম্য, শোষণ, নিপীড়ন এবং সেটা সম্প্রদায়গত হোক, জাতিগতগত হোক, সবকিছুর বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি কিন্তু তার যে মূল আদর্শের জায়গা থেকে তার লড়াইটাকে পরিচালিত করে থাকে। আমি আদিবাসী দিবসের আজকে যে প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা বলেছে, সেখানে আজকে শুধু আদিবাসীদের মধ্যে না, তার মধ্যে আদিবাসী নারীদের যে ভূমিকা সেই জায়গাগুলো দেওয়ার জন্য করছে। আমার ভারতবর্ষের দু একটা জায়গায় যাওয়ার জন্য আমার যাওয়ার সুবিধা হয়েছে। আমি মেঘালয় গিয়েছিলাম, শিলং গিয়েছিলাম। মেঘালয়ে আমি লক্ষ্য করেছি আদিবাসী নারীরাই হচ্ছে সেখানে মূল প্রধান, এবং তারা আসলে মায়ের পরিচয়ের দিক থেকে একজন লোক মেঘালয়ে তার ভারতীয় নাগরিকত্ব হবে কিনা সেটা নির্ধারিত হয়। সুতরাং আমরা আমাদের দেশ থেকে এইরকম একটা জায়গায় কখন দিতে পারবো সেটা পরের ব্যাপার, কিন্তু আজকে যে বৈষম্যগুলো আছে, নিপীড়ন আছে, আজকে শোষণ আছে, বঞ্চনা আছে, আজকে সম্প্রদায়গত ভাবে একটা গোষ্ঠীর উপর একটা সম্প্রদায়ের উপর যে জুলুম নির্যাতন হয় তার বিরুদ্ধে সকলকে সোচ্চার ভাবে অগ্রসর হতে হবে। এগুলোকে যদি না করি, খণ্ডিত ভাবে যদি থাকি, তাহলে আমরা মুক্তিযুদ্ধের যে চেতনার জায়গা থেকে যেই দূরে আমরা চলে এসেছি সেই জায়গা ফেরত যাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর হবে। এবং সেটার জন্য সবাইকে, সে পাহাড়ে অথবা আদিবাসী অঞ্চলগুলোতে যে আজকের আদিবাসী এবং সমতলে আমরা যারা আছি তাদের সবাইকে কাঁধে কাঁধ রেখে লড়াই সংগ্রামটা পরিচালিত করতে হবে। সেই লড়াই সংগ্রাম পরিচালিত করার ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি সামনের সারিতে থাকবে এ আশাবাদ ব্যক্ত করে, প্রত্যয় ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর স্যারকে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিশ্বব্যাপী আদিবাসী দিবস যেভাবে পালিত হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশে একটি অন্যরকমভাবে পালন করতে হচ্ছে আমাদের, যার কারণ ইতিমধ্যে আলোচক বৃন্দরা বলেছেন আমরা আমাদের অধিকারের জন্য পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সমতলের সকল আদিবাসীরা আমাদের অধিকারের জন্য ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করব। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি প্রকৌশলী দেলোয়ার মজুমদার মহোদয়কে। শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের রানাদা, আমাদের শিয়াউদ্দিন স্যার, ডক্টর আলাউদ্দিন, জসিম ভাই, জাহাঙ্গীর ভাই, আমাদের পাহাড়িদা এবং আমাদের তাপসদা, সামনে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার শ্রদ্ধেয় সভাপতি কমরেড অশোক সাহা, আমাদের পাহাড়ের জ্যেষ্ঠ নাগরিকবৃন্দ, তরুণ শিক্ষার্থীরা এবং অন্যান্য বন্ধুরা, আদিবাসী দিবস উপলক্ষে আজকের যে আলোচনা সভা, এই আলোচনা সভায় অন্যান্য বক্তারা যেই ধারায় বক্তব্য রাখবেন, আমার বক্তব্য একটু ভিন্ন ধারায় হবে, কারণ আমি খুব বড় তাত্ত্বিক নই এবং আমার ভিতরে খুব তত্ত্ব জ্ঞানও নেই। আমি আমার চোখে দেখা জানা কিছু বিষয়, আমার কিছু উপলব্ধি এখানে তুলে ধরব। পিছন থেকে কি আমাকে শুনতে পাচ্ছেন? পিছন থেকে কি আমাকে শুনতে পাচ্ছেন?
আচ্ছা, আরেকটু শুনতে পাবেন যদি একটু নীরব থাকি, কেমন? আমি 1952 সাল থেকে যদি বলি, 52 সালে যে মহান ভাষা আন্দোলনের লড়াই সংগ্রাম, সেটি কেন হয়েছিল? এটি হচ্ছে এই অঞ্চলের মানুষের নিজের ভাষায় কথা বলার যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। আর এই অঞ্চলের মানুষের কথা বলার অধিকারটা কেন কেড়ে নেওয়া হচ্ছিল? কারণ এই অঞ্চলের মানুষকে পদানত রাখার জন্য এবং এদের উপরে শোষণটাকে স্থায়ী করার জন্য। তাহলে মানুষের তার সাংস্কৃতিক অধিকারকে ক্ষুণ্ণ করার সাথে তার অধিকারকে দলন, এটি কিন্তু সংযুক্ত। আজকে পাহাড়ের মানুষ হোক আদিবাসী কিংবা সমতলের মানুষ হোক আদিবাসী, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা মানে হচ্ছে তাদেরকে শোষণ করা, নিপীড়ন করা। এবং আজকে বাংলাদেশে কেউ বলে যে 30 লক্ষ আদিবাসী আছে, কেউ বলে 50 লক্ষ আদিবাসী আছে, কেউ বলে 27টি আদিবাসী আছে, কেউ বলে 49টি আদিবাসী আছে, 49 ধরনের আদিবাসী আছে। এখন সংখ্যা তত্ত্ব যাই হোক, আমাদের দেশের 2% হোক বা 3% হোক নাগরিক আদিবাসী, এবং এদেরকে বঞ্চনা করা এবং শোষণ করার পিছনে মূল যে জিনিসটি কাজ করে, সেটি যে ব্যবস্থাকে আমি তাত্ত্বিক জ্ঞান ছাড়া যে কথাটি বলি, এখানে অশোকদা আছেন, পাহাড়িরা আছেন, জাহাঙ্গীর ভাই আছেন, রানাদারা আছেন, ওনাদের মতো তত্ত্ব আমার জানা নেই, কিন্তু আমার সাদামাটা চোখে যেভাবে আমি দেখেছি, আমি হয়তো তাত্ত্বিক ভাষায় উপস্থাপন করতে পারি না। সেটি হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শোষণ, একেবারেই নিষ্ঠুর শোষণ হচ্ছে, মানে বা নিষ্ঠুর মুনাফা, শোষণের জন্য নিষ্ঠুর মুনাফা, এটি হচ্ছে এখন ওতপ্রোতভাবে যুক্ত। এবং এই নিষ্ঠুর মুনাফার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনার সম্পত্তি দখল করা। এই যে আপনার আদিবাসীদের জমি এবং তার বিকৃত রূপ হচ্ছে তার নারী, এই দুইটার প্রতি লোলুপ দৃষ্টি পড়েছে শোষকদের, লোলুপ পড়েছে লুটেরাদের, নজর পড়েছে, যার কারণে এই ঘটনাটি ঘটছে। আমি 71-72 কথা যে বলি, মহান মুক্তিযুদ্ধে এই অঞ্চলের সকল মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল, যেমনি 52-এর ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। 52-এর ভাষা আন্দোলন থেকে পরবর্তী 71 পর্যন্ত সব লড়াই সংগ্রামে এই দেশের সমস্ত মানুষ অংশগ্রহণ করেছিল, সেটি আদিবাসী হোক বা বাঙালি হোক, সকলেই কিন্তু অংশগ্রহণ করেছিল। 71-এর মহান মুক্তিযুদ্ধে বাঙালিদের মধ্যে যেমন রাজাকার আলবদর ছিল, সেমনি আদিবাসীদের মধ্যে হয়তো একজন ত্রিদীপ রায় ছিল। একজন ত্রিদীপ রায় সমস্ত আদিবাসী মানুষকে রিপ্রেজেন্ট করে না। আমার মুক্তিযোদ্ধা কি আদিবাসীদের মধ্যে ছিল না? আমাদের সমতলের মানুষদের মধ্যে যেমন মুক্তিযোদ্ধা ছিল, পাহাড়ের আদিবাসীদের মধ্যে এবং সমতলের আদিবাসীদের মধ্যে তেমন মুক্তিযোদ্ধা ছিল। তাহলে 72-এর যে সংবিধান, এই সংবিধানকে আমি একদিক থেকে মহান সংবিধান বলি। এখানে মানুষের মৌলিক অধিকারের ব্যাপারটা প্রচন্ডভাবে নিশ্চিত করা হয়েছে। কিন্তু একটি সংবিধান যখন প্রণয়ন করা হয়, তখন তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না, এটা বলা যায় না। সেজন্য একটি সংবিধান কিভাবে সংশোধন করতে হবে আর কতটুকু সংবিধান সংশোধন করা যাবে না, সেটি সেই সংবিধানে লিপিবদ্ধ থাকে। যেমন আমাদের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ে কোনো ধারা সংশোধন করা যাবে না, এটি কিন্তু আমাদের সংবিধানে আছে, আমরা সেটা কিন্তু নস্যাৎ করছি। 72-এর সংবিধান যখন পার্লামেন্টে উত্থাপন হয়, তখন আমার জানা মতে, আমি যে সমস্ত সেরা রাজনীতিবিদদেরকে জেনেছি, এমএনআরমাকে যতটুকু আমি পাঠ করেছি, যতটুকু জেনেছি, অত্যন্ত মেধাবী এবং গণমুখী একজন রাজনৈতিক নেতা ছিলেন। তিনি যে বক্তৃতাটি করেছিলেন, অনেক পরে সেই বক্তৃতা জাহাঙ্গীরের মতো আমি পাঠ করেছি। সেটি একটি দলিল। আমাদের 72-এর সংবিধানে আমাদের জাহাঙ্গীর
ভাই বলেছেন যে বৈচিত্র্যের কথা, সুন্দরের কথা, বিভিন্ন বর্ণের ফুলের কথা। আমরা আকাশে যখন রংধনু উঠে, 7টি রঙের রংধনু যখন উঠে, আমাদের দৃষ্টি কিন্তু সেখানে আকর্ষিত হয়। নানান বর্ণের সংস্কৃতি যখন একটি জাতিসত্তার মধ্যে ক্যানভাসে ফুটে উঠে, তখন সেটি কিন্তু সৌন্দর্য ছাড়া বা সেটি কিন্তু আমার কি বলবো, আমার ঐতিহ্যকে আরো গুরুত্বপূর্ণ করা ছাড়া খারাপ কিছু করে না। তেমনি 72 সংবিধানে এটা ভুলক্রমে হোক, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, সেটি হচ্ছে আমাদের আদিবাসী মানুষের বিষয়গুলি, যাদের সংস্কৃতির বাংলা ভাষা ছাড়াও তাদের মাতৃভাষা আছে, তাদের আলাদা সংস্কৃতি আছে। যে সংস্কৃতির জন্য আমি 52 লড়াই করেছি, সেই আলাদা আলাদা সংস্কৃতি কিন্তু এই মানুষদের আছে। আমি আমার জন্য যখন আমার সংস্কৃতির ব্যত্যয় ঘটলে লড়াই করি, আরেকজন মানুষের সংস্কৃতি ব্যত্যয় যদি ঘটে, তার ব্যতিক্রম যদি ঘটে, বা তাকে ভুলণ্ঠিত করার যদি চেষ্টা করা হয়, কিংবা তাকে নিঃশেষ করে দেওয়ার প্রচেষ্টা করা হয়, একজন বিবেকবান মানুষ হিসাবে আমি তার বিরোধিতা করতে পারি না। তাহলে সেই জায়গায় সেই জিনিসটাকে সংশোধন করার প্রয়োজন ছিল। সংবিধানে সেই সংশোধনী হয় নাই, বরং একের পর এক গণবিরোধী সংশোধনী হয়ে হয়ে আমাদের 72 সংবিধানটাকে একটা এখন গণবিরোধী সংবিধানে পরিণত করেছে। এবং সর্বশেষ পঞ্চদশ সংশোধনীতে যেই জিনিসটি ঘটেছে, জাহাঙ্গীর ভাই উল্লেখ করে গেছেন, এটা ঘৃণ্য, এটা মৌলিক অধিকার পরিপন্থী এবং আমাদের পাকিস্তানি মানসিকতার প্রতিফলন এখানে। আমরা মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি মানুষদেরকে আমাদের সম্পত্তি দখল, আমাদের সম্পদ দখল, আমাকে শোষণ করার বিরুদ্ধে আমি লড়াই করেছি। আর আমি একইভাবে আদিবাসীদের সম্পদ লুণ্ঠনের, তাদের সংস্কৃতিকে লুণ্ঠনের প্রতিক্রিয়ায় প্রকাশ করার অধিকারটা মতো ধ্বংস করে দিচ্ছি। এটি একটি সংবিধানে থাকতে পারে না। আমি 77 সালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হই। 1977 সালে আমার অনেক বন্ধু ছিলেন পার্বত্য চট্টগ্রামে, আমার ব্যাচেই ছিলেন 8 জন, এবং তাদের সুবাদে আমাকে প্রায় কাপ্তায় যাওয়া হতো, রাঙ্গামাটিতে আমি গিয়ে থাকতাম। আপনারা হয়তো অনেকেই যারা বয়োজ্যেষ্ঠ চিনবেন, গৌতম দেওয়ান ছিল আপনাদের মধ্যে ওখানে পৌরসভার একসময় চেয়ারম্যান, তখনও চেয়ারম্যান হননি। গৌতম দেওয়ানের পরবর্তীতে যিনি শ্বশুরবাড়ি হয়েছিল, আমি দিদি ঠিক নামটা মনে করতে পারছি না, যতটুকু মনে করে ইন্দুদি মনে হয় ওনার মিসেসের নাম। আর ছোট ভাই দেবদূত চাকমা আমার বন্ধু, আমি গিয়ে ওদের বাড়িতে থাকতাম। কাপ্তাই যাওয়ার সময় আমাকে এই রেশম বাগানের কাছে আগে একটা জায়গাতে চেক করা হতো, চেকপোস্ট করার পরে সেখানে বাসকে থামিয়ে বলা হতো, নাক চ্যাপ্টা যারা আছে তারা নেমে যান। মানে কি ধরনের বিকৃত মানসিকতার শব্দ, কি ধরনের, কি বলবো এটাকে, কি বলে, সাম্প্রদায়িক শব্দ। শুধু সাম্প্রদায়িক না, এটা বিকৃত সাম্প্রদায়িক শব্দ। এবং দেখা গেল যে তাদেরকে চেক করার জন্য পাহাড়ে যে মানুষরা পাহাড়ে যাচ্ছে তাদেরকে নামিয়ে দিয়ে চেক করার নামে হয়তো দেখা গেল আমাদেরকে শুদ্ধ বাসটা ছেড়ে দিল, তাদেরকে ওই বাসে তারা যেতে পারছে না। তাদের কাছে কাউকে আটক করা হয়েছে কিনা তাও আমাদের জানা হচ্ছে না। তখন আমাদের বন্ধুরা বলতো, আমরা নিজ দেশে পরবাসী। এই পাহাড়ের জনগণ আদিবাসী হওয়ার কারণে নিজ অঞ্চলে তারা পরবাসী হয়ে গেছিল। 1979 সাল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি একটা সিদ্ধান্ত নিল যে পাহাড়ে কি ঘটছে সেটা জানার জন্য একটি প্রতিনিধি দল সেখানে পাঠানো হবে। প্রকৃতপক্ষেই সেখানে কি হচ্ছে সেটি পাঠানোর জন্য একটি প্রতিনিধি দল যখন ঢাকা থেকে আসলো, আমি কিন্তু চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি এবং উত্তর জেলার ছাত্র ইউনিয়নের সম্ভবত তখন অশোক দা সভাপতি, সম্ভবত আমি যতটুকু মনে পড়ে অশোক দা মনে হয় সভাপতি। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন এই জেলার অধীনে ছিলেন, তখন এই নগর ও জেলার হয় নাই। আমি তাদের সাথে যুক্ত হলাম, রাঙ্গামাটিতে গেলাম। যারা প্রবীণ আছেন তারা চিনবেন, রশিদ ভাই নামে একজন মানুষ ছিলেন, সাংবাদিক এবং প্রেস ব্যবসা করতেন, প্রেস ছিল ওনার একটা।
সম্ভবত বনলতা প্রেস বা এই জাতীয় একটা প্রেস, ওনার প্রেসের নাম ছিল। ওনার বাড়িতে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হলো। খেতে বসেছি, মানে ক্ষুধার্ত, একদম ক্ষুধার্ত অবস্থায়, অল্প কিছু খাওয়া মুখে দিয়েছি, এমন সময় সেনাবাহিনীর লোকরা আসলো, এসে বলল ঢাকা থেকে এবং চট্টগ্রাম থেকে কারা আপনার বাসায় এসেছে তাদেরকে এই মুহূর্তে রাঙ্গামাটি ছাড়তে হবে, এই মুহূর্তে রাঙ্গামাটি ছাড়তে হবে। আমাদেরকে প্লেটের ভাতটা খেতে দেয়নি, রাঙ্গামাটি থেকে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। তার মানে রাঙ্গামাটিতে কি সামরিক শাসন চলছিল? রাঙ্গামাটি পার্বত্য জেলাগুলিতে আজও কিন্তু মানে এখন পর্যন্তই সেই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। গণতান্ত্রিক অধিকারের কথা আমরা বলি, গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের অমুক সুমুক, গণতন্ত্রের পীঠস্থান অনেক অনেক হয়ে যান, কিন্তু ন্যূনতম গণতান্ত্রিক অধিকার সেখানকার মানুষগুলি বসবাস পাচ্ছে কিনা সেটা মানে খুব সেখানে উপলব্ধি করা যায় না, গণতন্ত্র আবহাওয়া উপলব্ধি করা যায় না। 97 সালে শান্তি চুক্তি হলো, ভাবলাম এবার তার আগের আরেকটু ঘটনা বলি। আমি পাহাড়ে যেহেতু আমার বন্ধু বান্ধব ছিল অনেক, অজয় ত্রিপুরা খাগড়াছড়ি, তার বাড়িতে বেড়াতে যেতাম। খাগড়াছড়িতে আমি খেলাঘর করে, একটি খেলাঘর আসর ছিল তখন, বনকুড়ি খেলাঘর আসর, সেখানে যেতাম। আমাদের দত্তগীর দা চিটাং কলেজের প্রিন্সিপাল ছিলেন তখন, ওখানকার খাগড়াছড়িতে কলেজের উনি প্রভাষক শেখর দত্তিদারদা, ওনার বাড়িতে কিংবা খান বোর্ডিং, তার চৌধুরী বোর্ডিং ছিল, বেড়ার বোর্ডিং, একটা বিল্ডিং খাগড়াছড়ি তখন কয়েকটা সরকারি অফিস ছাড়া ছিল না, সেখানে থাকতাম। সেখানে কয়েকদিন পরে পরে শান্তিবাহিনীর অভিযোগে কোনো কোনো পরিবারের ছেলেদেরকে তুলে নেওয়া আসা হতো এবং অনেক সময় বাধ্য করা হতো তাদের ঘরের তরুণী বধূ কিংবা তরুণী কন্যাকে তাদের অফিসে পাঠিয়ে দেওয়ার জন্য, যারা ধরে গিয়েছিল তাদেরকে, তাকে মুক্ত করার জন্য। এমনকি আমাদের বাঙালি জাতির থেকে যারা অফিসাররা ছিলেন, রাবার বাগান, এই বাগান সেই বাগান করার জন্য, হর্টিকালচার এই সেই করার জন্য অনেক ইয়াং অফিসাররা যেতেন। এবং পাহাড়ের মানুষ পাহাড়ের মধ্যে বসবাস করতে নিরাপত্তা বোধ করতো না, বিশেষ করে নারীরা খুব নিরাপত্তাহীনতা ভুগত। সেই জন্য স্কুলে কম বয়সী বাচ্চাদেরকে বিভ্রান্ত করা খুব সহজ ছিল এবং এই সমস্ত তরুণ অফিসাররা অনেকেই দেখতাম প্রেমের ফাঁদে ফেলে ওই নারীদেরকে বিভ্রান্ত করতেন। এই ধরনের অবস্থা কিন্তু সেখানে আমি দেখেছি। তার বিরুদ্ধে কথা বললেও কোথাও এটি প্রকাশিত হতো না বা কথা বলার সুযোগও আমরা পেতাম না। এই ধরনের একটা অবস্থা ছিল। যখন শান্তি চুক্তি হলো, ভাবলাম এই পরিস্থিতি অবনতি মানে উন্নতি হবে। এমনকি আবার দেখলাম একবার নির্বাচন হলো, খান বোর্ডিংয়ে শুয়ে আছি, রাতের বেলা বেড়ার পার্টিশনের বিরুদ্ধে আলোচনা সমালোচনা হচ্ছে, তখন আলিমুল্লাহকে এই ধরনের কি একজন এমপি প্রার্থী ছিলেন জাতীয় পার্টি বা কোনো পার্টির থেকে, হ্যাঁ, এবং সেইখানে পরের দিন একটি সাম্প্রদায়িক দাঙ্গা হলো। সাম্প্রদায়িক দাঙ্গার পরে কোনো পাহাড়িদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হলো না। এই দাঙ্গার দুই পক্ষই ছিল এক পক্ষ, দুই পক্ষ ছিল এক পক্ষ। তখনকার ক্ষমতাসীন দলের এমপি প্রার্থী এই দাঙ্গাটি লাগিয়েছে পাহাড়ি বাঙালি বিরুদ্ধে একটা লড়াই দেখিয়ে, তারপরে পাহাড়িরা বাঙালি হত্যা করেছে। এই হত্যা কিন্তু ওই এমপি প্রার্থীর লোকরাই করেছে ষড়যন্ত্র করে, এবং সেটিরও কিন্তু বিচার হয়নি। তারপরে পাহাড়ি হত্যা শুরু হয়ে গেল এবং এই নির্বাচনে পাহাড়িরাকেও ভোট দিতে আসতে পারলো না এবং নির্বাচনের ফলাফল যা হওয়ার হয়ে গেল। এই জন্য বিভিন্ন কারণে এই ধরনের পাহাড়িদের উপর শোষণ নির্যাতন আমি আমার এটা চাক্ষুষ আমি করেছি, কিন্তু সেই শান্তি চুক্তি বাস্তবায়ন হলো না। সেই শান্তি চুক্তি বাস্তবায়ন না করার জন্য কারা বিরোধিতা করেছে, কারা ভিতর থেকে বাইরে থেকে বিরোধিতা করেছে, সেটি চিহ্নিত হওয়া প্রয়োজন। এবং শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য সরকার কতটুকু আন্তরিক, সেটিও সরকারকে তার প্রমাণ দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আর একইভাবে আমরা তখন, আমি 1977 সাল থেকে টেলিভিশনে বিতর্ক করি, তার পক্ষে কিন্তু টেলিভিশনে যাওয়াটা আমাদের অভিজ্ঞতা আছে। টেলিভিশনে গেলে কানে কানে কিছু কথা বলে দেওয়া হতো, মার্কিন সাম্রাজ্যবাদ বলা যাবে না, পাকিস্তানি হানাদার বাহিনী বলা যাবে না, এগুলি সেগুলি ওই যে জিয়াউর রহমান আর এরশাদের মাসাল্লাহ আমলও এগুলি চালু ছিল, এই কথাগুলি বলা যাবে না। আপনারা এখন যারা ক্ষমতায় আছেন, আপনাদের দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, আপনারা স্বাধীনতা এনেছেন বলে দাবি করেন, মুক্তিযুদ্ধে আর বাকি অংশগ্রহণকারী দলদের
কথা আপনার অস্তিত্ব স্বীকার করেন না, বাকি জনপদের কথা স্বীকারও করেন না, অ্যাবসলিউট মালিকানা দাবি করেন। আপনাদের গণ অধিকার আদায়ের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশে কি করে সংবাদ মাধ্যমকে টেলিভিশনকে বলা যেতে পারে এইখানে আদিবাসী শব্দ বা এই জাতীয় শব্দ উচ্চারণ করা যাবে না? আপনারা কি নিজেরা ক্রমান্বয়ে যে পাকিস্তানি প্রেতাত্মা হয়ে যাচ্ছেন, এই বিষয়টা কি আপনারা দেখছেন, লক্ষ্য করছেন? লক্ষ্য করছেন না। একইভাবে এখন আদিবাসীদের জমি দখল করার জন্য কোথায় কোথায় ইকো পার্ক, কোথাও ন্যাশনাল পার্ক, কোথায় পর্যটন, এগুলি করে করে ভূমি সন্তানদেরকে, ভূমিপুত্রদেরকে ভূমি থেকে উৎখাত করছে। আর ঝুম্প চাষির বিরুদ্ধে ঝুম চাষি, ঝুম্ব জনতার বিচারে ঝুম জনতা, ভাতৃঘাতী লড়াই ষড়যন্ত্রের মাধ্যমে লাগিয়ে দেওয়া হচ্ছে। এই লড়াই করে নিজেদেরকে বিভক্ত করছে, যারা তারা তো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারে না পারে। ঝুম জনতাকে, আদিবাসী জনতাকে, পাহাড়ে আছে 1/3 আদিবাসী, 2/3 স্থলে বাস করে। পাশাপাশি আদিবাসী গ্রাম বা আদিবাসী থানা বা আদিবাসী ইউনিয়ন যদি দেখেন, আর পার্শ্ববর্তী গ্রামটি দেখেন বা ইউনিয়নটি দেখেন বা থানাটি দেখেন, দুইটি এলাকার জিডিপি হার এক নয়, দুটি এলাকার দারিদ্র্যের হার এক নয়, দুটি এলাকায় শিক্ষার হার এক নয়। আদিবাসী জনতাকে কত পিছনে পড়ে আছে সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। আর পিছিয়ে পড়া জনশক্তিকে এগিয়ে আনতে হবে, এটি একটি গণতান্ত্রিক একজন স্বাধীন দেশের দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্বটা না করে আমরা কি করছি? আগ্রাসন চালিয়ে তাদেরকে উৎখাত করছি। তাদের বন পাহাড়, তাদের সমতলের জমি, তাদের নারী সবকিছুই আমাদের পাকিস্তানি কায়দায় ভোগ দখলের, সাম্রাজ্যবাদী কায়দায়, পুঁজিবাদী নিষ্ঠুর শোষণের কায়দায় আপনারা লুণ্ঠন করতে আমরা চাচ্ছি। আমিও তো অনেক লম্বা করে ফেলেছি, হ্যাঁ। তো আমি সংক্ষেপ করতে চাই, অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু আজকের সমাবেশের অবস্থা দেখে আমার মনে হয় শ্রোতারা শুনতে চাচ্ছেন, কিন্তু এখানে রানা দর্শক কয়েকজন খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, ওনাদের যেতে হবে, সেই জন্য আমি সংক্ষিপ্ত করছি। আমি বলি, স্বাধীন দেশের একজন নাগরিক হিসাবে আমি যেরকম 71-এর মহান মুক্তিযুদ্ধের শেষ সক্রিয় প্রজন্মের একজন সদস্য হিসেবে আমি বলতে চাচ্ছি, আমার মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী হচ্ছে এই আদিবাসীদের দমন, পীড়ন, নির্যাতন, তাদের অধিকার হরণ করা। কাজেই স্বাধীন দেশে যদি একজন নাগরিক আমি হয়ে থাকি, তাহলে আমাকে অবশ্যই মানবিক হতে হবে। একজন মানবিক নাগরিক হিসাবে এই লুণ্ঠন, এই শোষণ, এই বঞ্চনার বিরুদ্ধে লড়াই সামিল হতে হবে। এই লড়াই শুধু আদিবাসী জনগণের নয়, এই লড়াই সকল জীবের মানুষের। এই লড়াইয়ে একজনের জানাজার যুদ্ধকে যেমনি শরীক হতে হবে, অধ্যাপক জাহাঙ্গীরকে যেমন শরীক হতে হবে, অধ্যক্ষ আলমগীর আলাউদ্দিন সাহেবকে যেমন অংশগ্রহণ করতে হবে, জসিমউদ্দিন চৌধুরী সবুজকে যেমন অংশগ্রহণ করতে হবে, তেমনি আদিবাসীদেরকেও ভাতৃঘাতী হানাহানি বন্ধ করে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকেও এই লড়াইয়ে সমবেত হতে হবে। আগামী দিনে এই লড়াই বেগবান হবে এই প্রত্যাশা নিয়ে এই লড়াইয়ের কাতারে আবারও সকলের সাথে আবার দেখা হবে। লড়াইয়ের ময়দানে রক্তের ফেরিল প্রবাহে আমরা আবারও মানবাধিকার প্রতিষ্ঠিত করব, আবার সকল মানুষের অধিকার এই ভূখণ্ডে তথা পৃথিবীতে প্রতিষ্ঠিত করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার মহোদয়কে। তিনি পার্বত্য চট্টগ্রামের বিরাজমান চলমান যে শোষণ শাসন, এটাকে ইতিহাস করে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করি আমরা জানি, এবং তার পাশাপাশি যারা পার্বত্য চট্টগ্রামের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত তারা আপনারা জানেন, আপনারা বোঝেন, কিন্তু যারা পার্বত্য চট্টগ্রামের মানুষের কথা চিন্তা করে না, তারা মনে করে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করার জন্য পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ ষড়যন্ত্র করছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়,
বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের যুগ্ম জনগণ এখনো স্বাধীনতার বাতাসটুকু পায়নি। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত অতিথি জসিম চৌধুরী সবুজ মহোদয়, কবি ও সাংবাদিক, সভাপতি উজানি চট্টগ্রাম। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চল আয়োজিত আজকের এই সভার সভা প্রদান, এখানে উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি প্রফেসর ডক্টর সিরাজউদ্দৌলা, মুখ্য আলোচক আমাদের শ্রদ্ধাভাজন রানাদা, উপস্থিত আছেন জাহাঙ্গীর ভাই, উপস্থিত আমাদের দেলোয়ার ভাই, পাহাড়ি ভাই এবং তাপস এবং ডক্টর আলাউদ্দিন এবং যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে এখানে আমাদের ডক্টর আলাউদ্দিন, আমাদের পাহাড়ি ভট্টাচার্য এবং জাহাঙ্গীর ভাই এবং দেলোয়ার ভাই যেসব কথা বলেছেন, হয়তো আমিও সেটাই বলবো, খেয়াল করে এসেছি, সেজন্যে আমি চর্বিত চর্বণ ওটাতে যাচ্ছি না। আমি এই সব কথার আমার মনের কথা, আমার প্রাণের কথা এই বক্তব্যে, এই আবেদনের সাথে এবং আপনারা যে একটি নিজস্ব স্বীকৃতির অধিকার আদায়ের জন্য সংগ্রাম লড়াই করছেন, এর সাথে আমি সংহতি জানাই। আমি একজন সাংবাদিক হিসেবে 1997 সালের ডিসেম্বর মাসে খাগড়াছড়ি স্টেডিয়ামে যে শান্তি চুক্তি হয় সেটি আমি কভার করতে গিয়েছিলাম। আমি তখন দৈনিক সংবাদে কর্মরত। এর আগে আবুল হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এই যে শান্তি চুক্তির যে পটভূমি তৈরির জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটিতে আমাদের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আমাদের এপিএম মহিউদ্দিন চৌধুরী সহ ওনারাও ছিলেন। সেই সব মিটিংগুলোর অনেক সংবাদ সম্মেলন কভার করেছি। অনেক সময় আমাদের গেরিলা যোদ্ধা সন্তু লার্মা, তিনিও অজ্ঞাত স্থানে যখন সংবাদ সম্মেলন কভার করতেন, সেগুলো কভার করেছি। সবকিছুর পরে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যখন 96 সালে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসলো, আমরা তখন আশা করেছিলাম এবার মনে হয় শান্তির সুবাতাস পার্বত্য চট্টগ্রামে বইবে। 1997 সালে যে শান্তি চুক্তি আমরা প্রত্যক্ষ করেছি, সেখানে পার্বত্য চট্টগ্রামের নাগরিকরা, আদিবাসী জনগণের কি কি অধিকার পাবে সেই বিষয়ে কিছু চুক্তি হয়েছিল। আজকে 25 বছর পরে এসে আমরা দেখছি সেই অধিকারগুলো সেখানে কোনোটাই বাস্তবায়িত হয়নি। এই পার্বত্য জেলায় পার্বত্য জেলা পরিষদ নামে যে ছিল, সেখানে প্রতি বছর এবং পার্বত্য জেলা পরিষদ এবং 3 স্বতন্ত্র জেলা পরিষদগুলো সেখানে নির্বাচনের মাধ্যমে পাহাড়ি জনগণের যে প্রতিনিধি তারা নির্বাচিত করার জন্য যে ম্যান্ডেট, যে চুক্তি ছিল, সেটিও বাস্তবায়িত হয়নি। এবং আমার আগে যে দেলোয়ার ভাই আজকে বললেন বাস্তবায়িত তো হয়নি, এখনো সেই আগের অবস্থান থেকে পার্বত্য চট্টগ্রামের অবস্থা আরো ভয়াবহ খারাপের দিকে হয়ে গেছে। জাতি লড়াইয়ে প্রতিদিন অসংখ্য মানুষের প্রাণহানির সংবাদ আমরা পাই। খাগড়াছড়ি রাঙ্গামাটি ছাড়া বান্দরবান জেলাটি অধিকতর শান্ত ছিল, সেখানে পর্যটকরা নির্বিঘ্নে যেত। সেখানে সেই বান্দরবান জেলায়ও এখন নতুন নতুন পার্টির আবির্ভাব হচ্ছে। মক পার্টি, নানা পার্টি নামে আসছে, তারাও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং দেলোয়ার বলেই গেছেন এই পার্টিগুলোর জন্ম এবং বিকাশের লক্ষ্য একটাই, যে পাহাড়ি জনগোষ্ঠী তারা যেন এক হতে না পারে, ঐক্যবদ্ধ না থাকতে পারলে, না হলে তারা যদি পাত্রে হানাহানিতে লিপ্ত হয়,
তাহলে তাদের এই অধিকার কখনোই বাস্তবায়িত হবে না। আজকে জাতিসংঘ বিশ্ব আদিবাসী দিবস পালন করছে, বাংলাদেশ সরকারও এই আদিবাসী দিবস সরকারিভাবে পালন করছে, কিন্তু তথ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়ে বলছে যারা টকশো বা অন্যান্য আলোচনায় আসবেন তারা আদিবাসী শব্দটি পরিহার করবেন, এটি বলার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে ঢোকা প্রবেশে আগে পারমিশন লাগতো, এখনো চেক করা হয়। যে দেলোয়ার ভাই যেটা বললেন, এখনো চেক করা হয় পার্বত্য চট্টগ্রাম যেন এটি একটি বিচ্ছিন্ন ভূখণ্ড, আমাদের বাংলাদেশের বাইরের এই অংশ। ভূমি বিরোধের কথাও এসেছে আজকে। যুগ্ম জনসাধারণের তাদের যে ভূমির অধিকার, এটা নিয়ে আজকে হানাহানি, এখানে আজকে উন্নয়নের নামে তাদের ভূমি অধিগ্রহণ করে তাদেরকে বাস্তু পিঠাচ্যুত করার যে ষড়যন্ত্র চলছে, সে নিয়ে আজকে 2 যুগ আগে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন গঠিত হয়েছিল। একজন বিচারপতি সেই কমিশনের নেতৃত্বে, এবং এই কমিশন এখনো বিদ্যমান। সেই কমিশন দীর্ঘ 2 যুগেও পার্বত্য চট্টগ্রামের যে ভূমির মালিকানার যে সমস্যা, সেই সমস্যার কোনো নিরসন তারা করতে পারেনি, এবং এই ব্যাপারে কমিশনকে যে লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা সেটি সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। ফলে আজকে আমাদের এখানে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি যারা নিজেদের আদিবাসী বলে তাদের পরিচয় নিশ্চিত করার জন্য আজকে লড়াই সংগ্রাম করছে, সেই লড়াই সংগ্রামগুলো সম্পর্কে নানা অপপ্রচার এবং নানা বিভ্রান্তি বাজারে ছড়ানো হচ্ছে। আদিবাসীরা সংখ্যায় অত্যন্ত স্বল্প, জনসংখ্যার মাত্র কিয়দাংশ, সেখানে বৃহৎ জনগোষ্ঠী তারা সেই ভুল প্রচার বা ভুল তথ্যটাকে গ্রহণ করছে, এবং অনেকেই তারা এটাকে নানা বিকৃতভাবে প্রচারও করছে। এই জায়গা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি, সেই বিষয়গুলো আজকে আমাদেরকে বের করতে হবে। পার্বত্য জনগোষ্ঠীর মধ্যে হানাহানি বন্ধ করে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সংগ্রাম অধিকারটুকু আদায় করতে পারি। আমাদের যুগ্ম জাতি, আমাদের যে আদিবাসী, তারা যেন তাদের স্বতন্ত্র পরিচয় রক্ষা করতে পারে, তাদের ঐতিহ্য রক্ষা করতে পারে, তাদের বিদ্যা রক্ষা করতে পারে, তাদের স্বতন্ত্র ভাষা আছে, তাদের মায়ের ভাষায় কথা বলার অধিকারটুকু নিশ্চিত করতে পারে। এই যে লড়াই সংগ্রাম চলছে, এর সাথে আমি আমার ব্যক্তিগতভাবে সংহতি, এবং বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আমাদের সংহতি ও সমর্থন প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই সাংবাদিক জসিম চৌধুরী সবুজ মহোদয়কে। সংগ্রামী উপস্থিতি, এতক্ষণ আমাদের আলোচক বৃন্দরা পার্বত্য চট্টগ্রামের মানুষের যে দুঃখ বেদনা, এই দুঃখ যে শোষণ শাসন হচ্ছে সেটিকে তুলে ধরার চেষ্টা করেছেন। পার্বত্য চট্টগ্রামের মানুষ যুগে যুগে শোষিত, বঞ্চিত এবং অবহেলিত। পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, সারা বাংলাদেশের আদিবাসী জাতিসমূহের অধিকার প্রতিষ্ঠার জন্য বিপ্লবী নেতা যতীন্দ্র বধুপ্রিয় সন্তুলাল মাসারের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে যে 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আজকে দীর্ঘ বছর অতিক্রান্ত হওয়ার ফলেও চুক্তি পূর্ণ যথাযথ বাস্তবায়ন না হওয়ার কারণে এখনো পার্বত্য চট্টগ্রামের মানুষের মনে হতাশা আর দুঃখ বেদনা ছাড়া, এবং সেই সাথে ক্ষোভে রূপান্তরিত হচ্ছে বলে আমরা মনে করি। সংগ্রামী উপস্থিতি, আমরা পার্বত্য চট্টগ্রামের
মানুষের এবং সারা বাংলাদেশের আদিবাসী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ আদিবাসী ফোরাম তথা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির যে আন্দোলন সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামকে আরো বেগবান গতিশীল করার জন্য পার্বত্য চট্টগ্রামের ছাত্র যুব সমাজ তথা চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত শ্রমজীবী মেহনতি সমাজ সকলে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন সংগ্রামে সামিল হব। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক, ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের অধিকার আদায়ের একমাত্র কণ্ঠস্বর শ্রী রানা দাশগুপ্ত মহোদয় স্যার। এই পর্যায়ে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত মহোদয়। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজকে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানের স্নেহাস্পদ সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত আলোচক মণ্ডলী, উপস্থিত বন্ধুগণ, ভাই ও বোনেরা, সময়ের প্রেক্ষিতে বিবেচনায় নিয়ে আলোচকদের নাম এবং প্রধান অতিথির নাম আমি উল্লেখ করলাম না। এই মঞ্চে দাঁড়িয়েই 1968 সালে মানবেন্দ্র নারায়ণ লারমা তিনি বক্তব্য রেখেছিলেন। চট্টগ্রাম কারাগার থেকে বেরিয়ে আসার পরে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন কর্মী হিসেবে তাকে সম্বর্ধনা জানানোর সুযোগ আমার হয়েছে। যদিও তার সাথে আমার প্রথম পরিচয় ঘটে চট্টগ্রাম কারাগারে। চট্টগ্রাম কারাগার থেকে তিনি বেরিয়ে এলেন আমাদের অনেক পরে। এই ব্যাপারে হাইকোর্টে রিট করা হয়েছে, হেভিয়াস কর্পাস। তারই অনুবলেই কিন্তু মানবেন্দ্র নারায়ণ লারমা তিনি বেরিয়ে এসেছেন। আমি কারাগারেই একদিন মানবেন্দ্র লারমাকে জিজ্ঞেস করলাম, এই ডিটেনশন অফ পাকিস্তান রুলস 1965 এর আওতায় যে আপনাকে অ্যারেস্ট করা হলো, কারণটা কি? তিনি তখন আমাকে বলেছিলেন যে এই যে কর্ণফুলী ড্যাম, কাপ্তাই বাঁধ, এই কাপ্তাই বাঁধ দিয়ে গোটা পূর্ব পাকিস্তানকে আলোকিত করার ব্যবস্থা হলো, কিন্তু এই বিদ্যুতের ব্যবস্থার যে আধার গোটা পার্বত্য চট্টগ্রাম তাকে অন্ধকারে, এবং আপনারা সবাই জানেন যে পার্বত্য চট্টগ্রামের এই বাঁধের ফলে তার যে উর্বরা জমি শুধু তলিয়ে যায়নি, রাঙামাটি রাজবাড়িও তলিয়ে গিয়েছিল। এটাই বাস্তব। বলা হয়েছিল যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসিত করা হবে, কিন্তু তাদেরকে পুনর্বাসন করা হয় নাই। অনেকে সেদিন মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এদের জীবনের যে দুঃখ, এই দুঃখের কাহিনী তিনি চিঠি লিখতেন তার বন্ধুদের কাছে। ধরা পড়ল গোয়েন্দা বিভাগের হাতে, এবং সেই কারণেই তাকে সেদিন কারারুদ্ধ করে রাখা হয়েছিল ডিটেনশন আইনের অধীনে।
মানবেন্দ্র নারায়ণ লারমা যখন ৭১-এর পর তিনি পার্লামেন্টের মেম্বার ছিলেন, পার্লামেন্টের মেম্বার থাকা অবস্থায় কিছুক্ষণ আগে আমার ভাই জাহাঙ্গীর বললেন যে তিনি যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণটি ছিল এক গণমুখী ভাষণ। কিন্তু আমি আজকে বলতে চাই, ভুল শুধু বঙ্গবন্ধু করেন নাই, আমরা যারা সেদিন ত্রিদলীয় ঐক্যজোটে ছিলাম, আমরা যারা জীবন মরণ পণ করিয়ে সেবার দেশ গড়ে স্লোগান দিয়ে দেশমাতৃকার উন্নয়নের আন্দোলনে এগিয়ে গিয়েছিলাম, আমরা কি মানবেন্দ্র নারায়ণ লারমার সেদিনের কণ্ঠটিকে আমরা কি অনুধাবন করতে পেরেছি? আমরাই তো অনেকেই অপপ্রচারে সামিল হয়েছিলাম যে মানবেন্দ্র নারায়ণ লারমা পিকিংপন্থী এবং তিনি পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চান, তিনি স্বাধীনতার দুশ্মন। এই কথাকে আমরা বলি নাই। ইতিহাসকেও ঐতিহাসিকভাবে আজকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। ভুল যদি